ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার থার্ড ক্লাস। আজকের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমরা আলোচনা করব এই যে সংবেদন চালকমূলক স্তর বা আপনার এই সেন্সরি মোটর স্টেজ আছে এর বৈশিষ্ট্য সম্পর্কে। এখান থেকে সবসময় মাথায় রাখবেন পরীক্ষায় প্রশ্ন কীরকম আসবে, হয়তো বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দেবে, আপনাকে বলা হবে যে শিশুটি যা পিয়াজের মানে কগনিটিভ ডেভেলপমেন্ট স্তরের মধ্যে কোন স্তরে আছে। সেই কারণে এদের পুরোটা স্তরের সমস্ত স্তরের বৈশিষ্ট্যগুলোকে আপনাকে কিন্তু আলাদা করে মনে রাখতে হবে। প্রয়োজনে আপনি কী করতে পারেন, এটাকে মনে রাখার জন্য আপনি একটা স্তরের বৈশিষ্ট্যকে বারবার করে পড়লেন, পড়ে মনে রাখার চেষ্টা করলেন, তারপরে আপনি খাতায় লিখলেন যে এই স্তরের বৈশিষ্ট্য কী আছে। যদি আপনি খাতায় লিখেন, আমি যে পিডিএফটা দেবো সেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন যদি আপনি সেটা যদি খাতায় লিখেন তাহলে কী হবে, আপনার নোট মেকিং হবে, আপনার যে বিষয় সম্পর্কে জ্ঞান সেটা কিন্তু অনেকটা কিন্তু বাড়বে কিন্তু। ওকে, তাহলে প্রধান বৈশিষ্ট্য কী না, যেহেতু এটা সংবেদন চালকমূলক স্তর, সেখানে শিশু কী করে না দেহ সঞ্চালন এবং ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে সে একটা প্রতিক্রিয়া করে কিন্তু। অর্থাৎ দেহকে সঞ্চালন করে এবং তার যে 5টা ইন্দ্রিয় আছে সেটাকে ব্যবহার করে সে তার পার্শ্ববর্তী পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে। ওকে, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো বোধ থাকে না, অর্থাৎ আউট অফ সাইট আউট অফ মাইন্ড বোঝায়। অর্থাৎ কি, যদি তার সামনে থেকে যদি মা চলে যায় তাহলে ভাববে যে মা নেই, তার সামনে থেকে বাবা চলে ভাববে বাবা নেই। অর্থাৎ কোনো একটা বস্তু, তাকে একটা খেলনা তো দেওয়া হলো, সেটা যদি তার কাছ থেকে চলে যায় তখন ভাববে যে খেলনাটা নেই কিন্তু। এটাকে বলা হয় স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না কিন্তু, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। পিঁয়াজি একে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাব বলেছেন। চেতনার অভাব, কারণ তখন তো শিশুর মধ্যে চেতনাটা তৈরি হয় না, তাহলে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাবটা থাকে কিন্তু সংবেদন চালকমূলক স্তরে। এই স্তরে শিশুরা বস্তুর আকৃতি, আকার, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে, কোনটার আকার কেমন, আকৃতি কেমন, কোনটা কী বিভিন্ন কালার। এই কারণে যখন শিশু 0 থেকে 2 ইয়ার্সের মধ্যে থাকে সেই সময় বাচ্চাকে কিন্তু বিভিন্ন রঙের কিন্তু খেলনা দিতে হয়, যাতে সে বিভিন্ন রকমের খেলনার আকার বুঝতে পারে। ওকে, হয়তো সে বলতে পারবে না কিন্তু তার একটা ধারণা তৈরি হবে, একই সঙ্গে তার দেখবেন সেই কালার সম্পর্কে ধারণা তৈরি হবে। ক্লিয়ার, চিনতে পারবে সেগুলো কিন্তু। এবং শিশু ধীরে ধীরে যত বড় হবে, ধীরে ধীরে কী হবে, শিশু নিয়মের সঙ্গে পরিচিত হয়। নিয়ম, ভালো মন্দ, এই যে নিয়ম জিনিসগুলো বিভিন্ন রকমের, সেই নিয়মের সঙ্গে পরিচিত হয়, তার কার্যকারণটা সে বুঝতে শেখে কিন্তু। কিন্তু এই সংবেদন চালকমূলক স্তরে শিশুর মধ্যে কিন্তু সময় এবং দূরত্বের কোনো জ্ঞান হয় না, তার মধ্যে সময় এবং দূরত্ব সম্পর্কে জ্ঞান থাকে না। ওকে, ক্লিয়ার। নেক্সট আরেকটা কী আছে না, এই স্তরটা, এই যে সংবেদন চালকমূলক স্তর, এটা শুরু হয় প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে, যেমন চোষা এবং ধরা। সেই যে মাতৃদুগ্ধ পান করে সেখান থেকে চোষা এবং ধরার মাধ্যমে সে প্রতিবর্ত ক্রিয়া, এর মাধ্যমে তা শুরু হচ্ছে এবং শেষ হয় তার চারপাশের জগৎ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা এবং ভাষার মধ্য দিয়ে মনের ভাবটা প্রকাশ করার মাধ্যমে। অর্থাৎ শুরু হয় প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে এবং শেষ হয় তার চারপাশের পরিবেশ সম্পর্কে একটা যে মৌলিক জ্ঞান, আমার চারপাশের পরিবেশে কী কী আছে না আছে সেই বিষয়বস্তু সম্পর্কে একটা মৌলিক জ্ঞান অর্জন করে এবং একই সঙ্গে ভাষার মধ্য দিয়ে মনের ভাবটা প্রকাশ করার মাধ্যমে। পুরোপুরি ভাষার ডেভেলপমেন্ট হয় না, কিন্তু মনের ভাবটা প্রকাশ করার জন্য সে ভাষার ব্যবহারটা করতে পারে, এর মাধ্যমে কিন্তু সেটা শেষ হয়। ওকে, নেক্সট প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর, এর ডিউরেশনটা হচ্ছে 2 থেকে 7 বছর। এই সময় কি হয় না, পিঁয়াজের মতে সক্রিয়তা কি, এই যে প্রাক সক্রিয়তা বলা হচ্ছে না, সক্রিয়তার আগের ভাগটা। প্রাক সক্রিয়তা বলতে কি বোঝায় না, পিঁয়াজের মধ্যে সক্রিয়তা হলো জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া করা। জ্ঞান সে অর্জন করতে চায়, তাই জন্য মানসিক ক্রিয়া করতে হয়, এটাকেই বলা হচ্ছে সক্রিয়তা। এটাকে পিঁয়াজে বলে। অনেক পরীক্ষায় প্রশ্ন আছে যে পিঁয়াজের মধ্যে সক্রিয়তা কী না, পিঁয়াজের মধ্যে সক্রিয়তা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য যে মানসিক ক্রিয়া করে, কে করে, শিশু, সেটাকেই বলা হচ্ছে কিন্তু তার সক্রিয়তা। অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে জানতে হলে তার প্রতি শিশুকে সক্রিয় হতে হবে, কিন্তু সক্রিয় হওয়া প্রয়োজন। এই কারণে দেখবেন এখন বর্তমান সময়ে যদি বাচ্চাকে আপনি ABCD বা আপনি বর্ণ পরিচয় করাতে চান, তাহলে দেখবেন সেগুলো যদি আপনি একটা 3D মডেল তাদের সামনে উপস্থাপনা করেন, তাহলে তাদের গঠন সম্পর্কে তাদের ধারণা জন্মাবে এবং সে কী করবে, জিনিসটা সম্পর্কে সক্রিয় হয়ে সেই সম্পর্কে সে জ্ঞান আহরণ করার চেষ্টা করবে। যদিও 2 বছর বয়সের বাচ্চা কিন্তু বর্ণ পরিচয় করতে পারে না, কিন্তু আমি উদাহরণ হিসেবে বললাম যে বিষয় সম্পর্কে, যে কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি তাকে জ্ঞান আহরণ করাতে চান, তাহলে তাকে সেই বিষয় সম্পর্কে তাকে সক্রিয় হতে হবে কিন্তু, অর্থাৎ অ্যাক্টিভ হতেই হবে। কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, সাদৃশ্য ও বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, পরিমাপ বলতে কোনটায় বেশি কোনটায় কম, এই যে জিনিসটা সরিয়ে নেওয়া, বিষয় একটা জিনিসকে সরিয়ে নিলাম তাহলে ভাববে এখানে ছিল এখন নেই কেন, এই যে সরিয়ে নেওয়া, পুনরায় ফিরিয়ে নেওয়া, আবার তাকে সেখানে ফিরিয়ে দিলাম, এই যে প্রভৃতিকে পিঁয়াজে মানসিক প্রক্রিয়া হিসাবে চিন্তা করেছেন কিন্তু। এইসব বিষয়গুলোকে তিনি মানসিক প্রক্রিয়া হিসেবে চিন্তা করেছেন। ওকে,
তাহলে দেখুন অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে পেঁয়াজের মতে এই যে একটু আগে সক্রিয়তা বলা হলো, যে সক্রিয়তা কী না, সক্রিয়তা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া করা, এটাকে তিনি সক্রিয়তা বলেছেন। আর মানসিক প্রক্রিয়া তিনি কোন কোনগুলোকে বলেছেন পেঁয়াজে, পেঁয়াজে মানসিক প্রক্রিয়া হিসেবে বলেছেন কোনগুলোকে না, কোনো বস্তুর সঙ্গে তুলনা করছে, তুলনা বলতে ছোট বড়, ওকে, উঁচু লম্বা, এই জিনিসটা সাদৃশ্য বৈসাদৃশ্য, একই রকমের সিমিলারিটি আছে, ডিসিমিলারিটি কোথায় আছে না আছে, এই জিনিসগুলোকে বোঝা, পরিমাপ করা অর্থাৎ কম বেশি কোথায় আছে না আছে, কোনটা খালি আছে কোনটা ভর্তি আছে, এই জিনিসগুলো সরিয়ে নেওয়া, পুনরায় ফিরিয়ে দেওয়া, একটা জিনিস তার কাছ থেকে সরিয়ে নেওয়া আবার ফিরিয়ে দিলাম, বা সেও হয়তো সরিয়ে নিল লুকিয়ে দিল, বলো কই জিনিসটা কোথায় হারিয়ে গেলো, এইভাবে খেলার চলে। এই যে জিনিসগুলো এইগুলোকে পেঁয়াজে মানসিক প্রক্রিয়া হিসাবে চিন্তা করেছেন। ওকে, প্রাক সক্রিয়তা স্তরে শিশু সংকেত অর্থাৎ ভাষা ব্যবহার করে কিন্তু মানসিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে না। অর্থাৎ যে ভাষাটা সে বলছে সেটাকে সে হয়তো ভাষাটা সে ব্যবহার করছে, কিন্তু অনেক সময় দেখবেন তার ভাষাগুলোর মধ্যে আপনি কোনো অর্থবহ জিনিস খুঁজে পাবেন না, কিন্তু অর্থাৎ মানসিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তখন অর্জন করে না। 4 নম্বর পয়েন্টে কী বলেছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো কিছু সরিয়ে নিয়ে গিয়ে আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা করতে পারে না কিন্তু, তো এটাকে বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা হচ্ছে। তাহলে প্রাক সক্রিয়তা স্তরে শিশুরা বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে পারে না, অর্থাৎ কোনো কিছু সরিয়ে নিয়ে গিয়ে আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, এই জিনিসটা করতে পারে না কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া। যত বয়স বাড়তে থাকে, খেয়াল করে দেখুন 7 বছর মানে আপনার 2 থেকে 7 বছর, তো 7 বছর মানে সে ক্লাস 2-এ পড়ছে, কিন্তু যখন সে 7 বছর যাবে তখন কিন্তু ধীরে ধীরে সে বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে পারবে এবং মানসিকভাবে সে ভাষাকে নিয়ন্ত্রণও করতে পারবে, কিন্তু পুরোপুরিভাবে ভাষাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। ওকে, তাহলে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলো কী কী থাকছে না, বাইরের জগতের অস্তিত্ব সম্পর্কে সে বুঝতে পারে, যে 0 থেকে 2 বছর সংবেদন চালকমূলক স্তরে কী হয়, তার বাইরের জগৎ সম্পর্কে সে মৌলিক জ্ঞান সে জাস্ট অর্জন করতে শেখে, কিন্তু প্রাক সক্রিয়তা স্তরে কী করে, বাইরের জগতের যে একটা অস্তিত্ব আছে এটা সম্পর্কে সে বুঝতে পারে। কিন্তু এই প্রাক সক্রিয়তা স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে কিন্তু বাস্তববাদ, ওকে, এটা বাস্তব, এখানে করবেন, এখানে একটা বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার, এই যে জিনিস, এই 4টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনেক সময় প্রশ্ন করা হয় যে বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার এগুলো পেঁয়াজের কোন স্তরের বৈশিষ্ট্য, না উত্তরটা হবে কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এবার এগুলোকে ডিটেলস আলোচনা করবো যে বাস্তববাদ কী না, ধীরে ধীরে যেহেতু দেখুন এই স্তরে যখন শিশু আসছে তখন কিন্তু তার বাইরের জগতে সে অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারছে, যখন বাইরের জগতে অস্তিত্ব বুঝতে পারছে তখন সে ধীরে ধীরে কী করছে না, প্রকৃত জগতের যেটা অস্তিত্ব সেটা বুঝতে পারে কিন্তু, অর্থাৎ বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে তাদের একটা জ্ঞান হয়, এটাকে বলা হচ্ছে বাস্তববাদ। অর্থাৎ সে তার সামনে যে রিয়েলিটি তৈরি হচ্ছে, তার সামনে যে রিয়েলিটি বা বাস্তবতা আছে সেটাকে সে বুঝতে পারে, কিন্তু সেই সম্পর্কে তার জ্ঞান তৈরি হয়। অর্থাৎ বহির্জগৎ এবং অন্তর্জগৎ বলতে তার নিজের ভেতরে কী চলছে এটাও, এই সম্পর্কে তাদের জ্ঞান হয়, কিন্তু এটাকে বলা হচ্ছে বাস্তববাদ। সর্বপ্রাণবাদ কি না, সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকে সে সজীবভাবে সে মনে করতে পারে, কিন্তু অর্থাৎ জীব এবং জড়ের মধ্যে সে পার্থক্য করতে পারে না কিন্তু, এই কারণে দেখবেন যদি কোথাও পড়ে যায় তাহলে সেই জায়গাটাকে সে কিন্তু সেই সময় মারতে থাকে কিন্তু, ওকে, যে কেউ মারে দেবো, কোনোটা পুতুলে যদি হাত লাগে সে পুতুলটাকে মারতে থাকে, এটাকে বলা হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। অর্থাৎ সব বস্তুকে সে সজীব বলে মনে করে, জীব ও জলের মধ্যে সে পার্থক্য করতে পারে না। যত বয়সটা বাড়তে থাকে 6 বছর 7 বছরের দিকে যত যাবে তখন কিন্তু সে ধীরে ধীরে জীব ও জলের মধ্যে পার্থক্যটা করতে পারবে। তবে সর্বপ্রাণবাদটা কোন স্তরের বৈশিষ্ট্য না, প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। কৃত্রিমতা, কৃত্রিমতা কিনা শিশুরা মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি, একেই বলা হচ্ছে কৃত্রিমতাবাদ। এই যে বয়সে প্রাক সক্রিয়তার সময়ে শিশুরা মনে করে যে সব কিছুই হচ্ছে মানুষের সৃষ্টি, একেই কৃত্রিমতাবাদ বলা হয় কিন্তু। ক্লিয়ার, বোঝা গেল? এবার আপনি বললেন যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে, আপনাকে হয়তো বলা হলো যে পেঁয়াজের প্রাক সক্রিয় স্তরে কৃত্রিমতা বলতে আপনি কি বোঝেন, না কৃত্রিমতা কি না, শিশুরা মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি, অর্থাৎ সে সব কিছুই মানুষ সৃষ্টি করেছে, অর্থাৎ সেটা কৃত্রিমতা তৈরি হয়েছে, প্রাকৃতিকভাবে কিছু নেই কিন্তু, এটাকে বলা হচ্ছে কৃত্রিমতা বলা হয় কিন্তু। ওকে, ইভেন বাইরের জিনিসপত্র যে আছে জড় পদার্থ যেগুলো সেগুলোকেও সে কিন্তু কৃত্রিমতার মধ্যেই সে মানে ফেলে কিন্তু। নেক্সট, অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার মানে হচ্ছে ট্রান্সডাক্টিভ রিজনিং, এটা একটা বিশেষ ধরনের বিচার। সেখানে কি হয়, এখানে কিন্তু কোনো আপনি লজিক খুঁজে পাবেন না, সেটা আরোহী বা অবরোহী কোনোটি নয় কিন্তু, এখানে বিচারকরণ একটি থেকে শুরু হয়ে অন্যটিতে চলে যায়, যা কিন্তু অযৌক্তিক, কোনো যুক্তি থাকে না। যেমন সূর্য থেমে আছে কেন, বলো কারণ এটা হলুদ সেই জন্য সে থেমে আছে।
এই যে জিনিসগুলো এগুলো কি কোনো লজিক হলো? এই যে জিনিসগুলো কি বলা হচ্ছে কিন্তু অবযুক্তিপূর্ণ বিচার। তেমন সে প্রশ্ন আসে যে অবযুক্তিপূর্ণ বিচার শিশু জাভেজের কোন স্তরের বৈশিষ্ট্য? আনসারটা হবে কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য কিন্তু। নেক্সট, আত্মকেন্দ্রিক চিন্তন, ইগোসেন্ট্রিক থিঙ্কিং, এগুলো কিন্তু পরীক্ষা এসেছিল। আত্মকেন্দ্রিক চিন্তনটা কি না, এই স্তরে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গি বোঝে না কিন্তু, যে অন্যকে কি ভাবছে না ভাবছে, অন্যকে কি অবস্থা সেটাকে সে বোঝে না কিন্তু, সে নিজেরটা নিয়ে ভাবে কিন্তু। তারা ভাবে নিজে যা দেখছে বা শুনছে সেগুলো একইভাবে সবাই দেখছে, অর্থাৎ সে ভাবে যে আমি যেটা ভাবছি সেটাই সবাই ভাবছে কিন্তু, বা সবাই বুঝতে পারছে। এই ধরনের যে চিন্তন, এটাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন কিন্তু, ইগোসেন্ট্রিক থিঙ্কিং, অর্থাৎ শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবা। আপনারা দেখবেন এই সময়ের বাচ্চারা কিন্তু একটু বেশি কি বলবো, যারা পর্যাপ্ত ভালোবাসা পায় না তারা দেখবেন একটু হিংস্র হয়ে ওঠে কিন্তু। কোনো খাবার দাবার, স্পেশালি চকোলেটের ক্ষেত্রে কিন্তু সে কাউকে ডিস্ট্রিবিউট করতে চায় না, সে নিজেই একাই নিতে চায় কিন্তু। এই যে জিনিসটা, এটা হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন। এবং অপর কোনো ব্যক্তিতে যদি কোনো একটা কিছু জিনিস থাকে, সে ভাবে কি যে আমি যেমনটি ভাবি ও হয়তো সেই রকমই ভাবছে। এটাকেই বলা হচ্ছে কিন্তু আত্মকেন্দ্রিক চিন্তন। এবার আলোচনা করবো একমুখী চিন্তন। এই একমুখী চিন্তনও কিন্তু আপনার এই প্রাক সক্রিয় স্তরেই বৈশিষ্ট্য। একমুখী চিন্তন কি না, এই বয়সে শিশুরা একই সাথে দুটি দিক দিয়ে কোনো বিষয়কে ভাবতে পারে না, অর্থাৎ ভালো এবং মন্দ যে দুটো দিক দিয়ে একটা জিনিসকে ভাবা সেটা পারে না কিন্তু। একটা নির্দিষ্ট দিক দিয়েই ভাবে যে ভালো তো ভালো, খারাপ তো খারাপ কিন্তু, এইভাবে ভাবতে বা চিন্তা করতে থাকে। সেটাকে বলা হচ্ছে একমুখী চিন্তন। ওকে, অর্থাৎ দুটি দিক দিয়ে সে মানে সে চিন্তা ভাবনা করতে পারে না কিন্তু। উভমুখী চিন্তন বা বিপরীতমুখী প্রক্রিয়া কি না, এই স্তরে শিশুরা উভমুখী চিন্তা করতে পারে না। যেহেতু একমুখী চিন্তনটা হয়, তাই উভমুখী চিন্তন কি হবে না কিন্তু। ওকে, একমুখী একদিক থেকেই চিন্তনটা হচ্ছে, তাই উভমুখী চিন্তনের সময় করে না। অর্থাৎ তারা কাছে শিখেছে 2+2=4 হয়, কিন্তু যদি 4-2 করি তখন যে 2, এটা তারা বুঝতে পারবে না। এটাই তো উভমুখী চিন্তন। কারণ এটা কিন্তু এই বয়সে শিক্ষার্থীদের চিন্তাভাবনাটা কিন্তু একটা লিনিয়ার মোডে যায় কিন্তু, সরলরৈখিকভাবে যায়, যেটাকে আমরা একমুখী চিন্তন বলতে থাকি কিন্তু। অর্থাৎ দুটো দিক দিয়ে সেটাকে সে ভাবতে বা চিন্তা করতে পারে না। ওকে, এবং যেহেতু পারে না, তাই তার বলা হয় উভমুখী চিন্তন বা বিপরীতমুখী প্রতিক্রিয়া তার মধ্যে থাকে না। ক্লিয়ার? বোঝা জিনিসটা ক্লিয়ার? নেক্সট আমরা এরপর আলোচনা করব আমরা আপনার বিলম্বিত অনুকরণ। দেখুন, এটাও কিন্তু আপনার জাপিয়াজের যে স্তর, প্রাক সক্রিয়তার যে স্তর আছে, সেই স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিলম্বিত অনুকরণ। বিলম্বিত অনুকরণ বলতে কি, হয়তো তৎক্ষণাৎ সে অনুকরণটা ঘটছে না আপনার কাছ থেকে, আপনি একটা কোনো কাজ করেন, সে সাথে সাথে সেটা অনুকরণ করলো না, দীর্ঘ সময় পরে কিন্তু তার হঠাৎ করে সেই জিনিসটা মনে হলো, তখন আপনার মতন সে অঙ্গভঙ্গি আপনার মতো অনুকরণ করলো। এটাকেই বলা হচ্ছে বিলম্বিত অনুকরণ। অর্থাৎ পূর্বে প্রত্যক্ষ করা কাজকে শিশুরা অনুকরণ করতে পারে কিন্তু, অর্থাৎ আগে হয়তো দেখেছে সেই রকম কাজকে তারা অনুকরণ করে, এটাকেই বলা হচ্ছে বিলম্বিত অনুকরণ। রূপক অভিনয় বলতে কি, সে ঘুমিয়ে পড়ার ভান করে নিজেকে অন্য কিছু ভাবা। হয়তো দেখবেন এই সময় ছোটো বাচ্চা থাকে, 2 থেকে 7 বছরের বাচ্চারা দেখবেন যে হয়তো চোখে মানে বিছানায় হয়তো দেখবেন চোখ বন্ধ করে মিছিমিছি শুয়ে আছে, এই যে ভান করা। ওকে, নিজেকে সে অন্য কিছু ভাবতে থাকে, এই যেটা হচ্ছে রূপক অভিনয় কিন্তু। মানসিক প্রতিকল্প বা মেন্টাল ইমেজ কিন্তু গঠন করতে পারে এই বয়স থেকে, কিন্তু তার মানসিক ইমেজ বা মেন্টাল ইমেজটা গঠনটা শুরু হয় কিন্তু পারে। ওকে, আর সেই কারণেই ওই যে মানসিক প্রতিকল্প বা মেন্টাল ইমেজ যেভাবে তৈরি হয়, সেইভাবেই কিন্তু সে সেই সময় অঙ্কন করে বা আঁকতে থাকে, নিজের কল্পনাগুলোকে অঙ্কনের মাধ্যমে রূপ দেয় কিন্তু। মনে রাখবেন, এটা 2-3 বছর বয়সে হচ্ছে না কিন্তু, যখন সে 4-4.5 বছর বয়স পেরোচ্ছে তারপরেই কিন্তু এই মানসিক প্রতিকল্পটা তৈরি হচ্ছে কিন্তু। অর্থাৎ এটা এই স্তরেরই একটা বৈশিষ্ট্য। আর সেই মানসিক প্রতিকল্পের যে সমস্ত কল্পনা, সেগুলোকে সে অঙ্কনের মাধ্যমে রূপ দেয়, আঁকার মাধ্যমে সে রূপ দেয় কিন্তু। এবং সবথেকে বড় কথা, প্রাক সক্রিয়তা স্তরে শিক্ষার্থীরা কিন্তু বা শিশুরা ভাষার ব্যবহারটা করতে পারে, অর্থাৎ নিজের মনোভাবটা ব্যক্ত করতে পারে। ওকে, তাহলে এইগুলো ছিল কিন্তু আমাদের আপনার প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এবার আমরা আমাদের চতুর্থ ক্লাসে মূর্ত সক্রিয়তা স্তর এবং আপনার যে উত্তর সক্রিয়তা স্তর সেটা নিয়ে আলোচনা করব।